হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবার স্বাগত আমার এই চ্যানেলে পেপার লার্নার্স। আজকে আমি দ্য হিন্দু পেপার অ্যানালিসিস করব। আজকের তারিখ 25/4/2022। কিন্তু শুরু করার আগে তোমাদেরকে বলবো যে আজকের নিউজগুলো এবং এডিটোরিয়ালস যা আছে খুব মন দিয়ে শুনবে। এডিটোরিয়ালসগুলো একটু লেন্দি হলেও যদি তোমরা মন দিয়ে শোনো অনেক কাজে লাগবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি। কারণ খুব টাইমের ব্যাপার, মানে এডিটোরিয়ালগুলো খুব বড় বড় এসছে আজকে, খুব মন দিয়ে শুনবে এবং খুবই কাজে লাগবে। ঠিক আছে বন্ধুরা, শুরু করছি। প্রথম নিউজ হচ্ছে ডেজ অফ মিজারি ওভার পিএম টেলস জম্মু অ্যান্ড কাশ্মীর ইউথ। PM Narendra Modi said here on Sunday that Kashmiri youth of today would not suffer the miseries that the previous generations in the valley had gone through. মানে আগে যেরকমভাবে ওই কাশ্মীরি যে সমস্ত ইউথরা অনেক কষ্ট ভোগ করতো, অনেক প্রবলেম হতো, সেটা এখন আর হবে না, সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। He was inaugurating development projects estimated at 20,000 crore rupee aimed at reducing দিল্লি সেই দূরি মানে কি বলতো, এটা মানে ডিস্টেন্সটা, মানে দিল্লি থেকে ডিস্টেন্সটা কমিয়ে আনছে যাতে আরও ভালো করে ডেভেলপমেন্টগুলো হয়। বোঝা গেল? তিনি আরও উদ্দেশ্য করে বলেছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত initiative in the past 8 year had been to reduce the distances, whether Delhi ki duriya or cultural or linguistic distances, যেগুলো আর থাকবে না। সবাইকে জানবে, কালচারাল আর লিঙ্গুইস্টিক মানে সব কিছু সবার সম্বন্ধে জানবে, আর সেরকম দূর থাকবে না সবার মধ্যে। while drawing a parallel to the sweetness and richness of the Dogri language and culture. ডোগরি ল্যাঙ্গুয়েজ কালচারের যে সুইটনেস ভাবটা, সেটাও কিন্তু সবাই জানবে, যেটা এতদিন পর্যন্ত কনসিড থাকতো। হি সেড কানেক্টিভিটি প্রজেক্টস ইনিশিয়েটেড অ্যাক্রস জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ। জম্মু কাশ্মীর লাদাখের মধ্যে কানেক্টিভিটি প্রজেক্ট হয়েছে। end the distance from the Delhi, and several new roads projects between the Srinagar and the Delhi had already reduced the travel time by the 2 hours. 2 ঘন্টা কমে পৌঁছে যাচ্ছে সবাই, ঠিক আছে, আরও কমে। The day is not far when the Kanyakumari Devi will be connected with the Mata Vaishno Devi by one road, he said. কন্যাকুমারী একদম দক্ষিণ দিকে চলে যাচ্ছে, জাস্ট একটা ওয়ান রোডের মাধ্যমে কানেক্টিভিটি হতে চলেছে, আর বেশি দিন নেই, সেটাই বলেছেন উনি। In the coming 25 years, Mr. Modi said, Jammu Kashmir would script a new era of development. Investors from the UAE I met are excited to invest in Jammu Kashmir, he said. এবং তিনি বলেছেন যে আসন্ন যে 25 বছর রয়েছে, মানে কামিং 25 ইয়ার্স, তিনি খুব আশাবাদী এবং এক্সাইটেড আছেন যে সেখানে ইউএইর সঙ্গে কথা বলা হয়েছে এবং জম্মু কাশ্মীরে তারাও ইনভেস্ট করতে প্রস্তুত। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে আরেকটা নিউজ উঠে এসছে, সেটা আমি বোর্ডে লিখিনি, কিন্তু তোমরা শুনে নাও, ওয়ান ডে এক্সামেও কাজে দেবে এটা। পাল্লি ভিলেজ উইল রান অন সোলার পাওয়ার। কি? দ্য পাল্লি ভিলেজ ইন জম্মুস সাম্বা ডিস্ট্রিক্ট, জম্মুর সাম্বা ডিস্ট্রিক্টের পাল্লি ভিলেজ has become the country's first panchayat to become carbon neutral, full powered by solar energy. বোঝা গেল বন্ধুরা? The Palli village in Jammu Samba district has become the country's first panchayat to become carbon neutral, full powered by solar energy. Inaugurating a 500 kilowatt solar plant at the village, PM Modi referred to the 2021 Glasgow Climate Change Conference and pointed out that Palli was a major step towards the Glasgow goal of making
ইন্ডিয়া কার্বন নিউট্রাল। বোঝা গেল বন্ধুরা? আমি আরেকবার রিপিট করছি। দেখো, ইনঅগারেটিং কি 500 কিলোওয়াট সোলার প্ল্যান্ট at the village. PM Modi referred to the 2021 Glasgow Climate Change Conference and pointed out that Palli was a major step towards the Glasgow goal of making India carbon neutral. এই যে গ্লাসগো গোলে সেখানে ইন্ডিয়াকে পুরোপুরি কার্বন নিউট্রাল একটা মানে বলা যেতে পারে। তা সেটার জন্য এই যে পাল্লি যে ভিলেজ, যেটা জম্মু সাম্বাতে অবস্থান করছে, জম্মু সাম্বা ডিস্ট্রিক্টে, এটা একমাত্র প্রথম পঞ্চায়েত যেটা কার্বন নিউট্রাল, এবং সেখানে ফুললি পাওয়ার সব কিছুতে ইউজ হচ্ছে সোলার এনার্জি। ক্লিয়ার বন্ধুরা? চলো এরপরে দ্বিতীয় যে নিউজটা আছে সেটাই আমি যাচ্ছি। আফটার এ হিয়াটাস হাউস হোল্ড কনজিউমার স্পেন্ডিং সার্ভে টু রিজিউম ইন জুলাই। এটা কি ব্যাপার? এটা হচ্ছে, দেখো, মানুষজন কত টাকা খরচ করছে, একজন ব্যক্তি কত টাকা খরচ করছে, তার এক্সপেন্ডিচার কত, হাউস হোল্ড এক্সপেন্ডিচার কত, খরচ কত হচ্ছে, সেইটাকেই সার্ভে করে। আগেও সার্ভে হয়েছিল, কিন্তু সেটা পাবলিকলি করা হয়নি, কারণ কোয়ালিটি সেরকম ছিল না। হলো বন্ধুরা? এবার শোনো, দ্য অল ইন্ডিয়া হাউস হোল্ডস কনজিউমার এক্সপেন্ডিচার সার্ভে will be conducted between July 2022 and June 2023. এটা হবে। What is it? কি আছে? Usually carried out every 5 years, প্রত্যেক 5 বছর। The survey helps access poverty level and consumption patterns across the country and rebase GDP calculation. একটা বেস ইয়ার ধরা হয় প্রত্যেক বছর জিডিপি ক্যালকুলেশন, তা সেই বেস ইয়ারের ওপর ধরে ধরে জিডিপি ক্যালকুলেশন করা হবে, কত টাকা খরচ করছে কোনো একটা ব্যক্তি, সারাদিনে কত খরচ, তার হাউস হোল্ডের কত খরচ, সেটা সার্ভে করা হয়। হোয়াটস দ্য বিগ ডিল? এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে। দ্য লাস্ট সার্ভে হুজ ফাইন্ডিংস ওয়ার মেড পাবলিক ওয়াজ কন্ডাক্টেড ইন 2011-12। এর পরে যেটা করা হয়েছিল সেটা কিন্তু পাবলিকলি করা হয়নি, কারণ হচ্ছে যে ওর মধ্যে কোয়ালিটি অতটা ভালো ছিল না। একটু আগেই বললাম আমি। হোয়াই দিস লং পজ? এতদিন লাগলো কেন? সার্ভে কন্ডাক্টেড 2017-18 টু, বাট রেজাল্টস নট রিলিজড ওয়িং টু কোয়ালিটি কনসার্ন। আমি একটু আগেই বললাম, ভালো করে বোঝো, প্রত্যেকটা লাইন ধীরে ধীরে বলছি আমি। ইট রিপিটেডলি রিফ্লেক্টেড the fast drop in monthly per capita household spending since 1972 to 73, with a rise in poverty incidence. The All India Household Consumer Expenditure, usually conducted by the National Statistical Office. এটাকে কে কন্ডাক্ট করে? অল ইন্ডিয়া হাউসহোল্ড কনজিউমার এক্সপেন্ডিচার। এটা কন্ডাক্ট করে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, NSO, every 5 years. Is set to resume this year after a prolonged break. কিসে আন্ডারে আসে? আন্ডার মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। হলো বন্ধুরা? ভালো করে বোঝো। আর কি ওয়ার্ক? কালেক্ট ইনফরমেশন, মানুষের কত টাকা খরচ করছে হাউস হোল্ডে, ঠিক আছে? সার্ভে আন্ডার, এটা সার্ভে হয় আন্ডার তোমার আরবানও হয়, আরবান জায়গাও হয় এবং রুরাল বেসিস হয়, ঠিক আছে? সব জায়গায় হয়, আরবান এবং রুরাল, গ্রাম্য এলাকা এবং শহর এলাকা। হাউস হোল্ডসের যেগুলো হিসাব হয় যেটা হচ্ছে ফুডের ওপর কতটা কনজামশন হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, নন ফুড যেগুলো আছে জিনিসপত্র থেকে শুরু করে মানুষের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে তার উপর খরচ কত হচ্ছে। এই সার্ভে আমাদের ডিমান্ডকে আরও জানাবে। মানে ঠিকই তো, এই সার্ভেটা যখন কমপ্লিট হবে তখন তো জানাবে যে কোন মানুষের কতটা ডিমান্ড আছে, কোথায় কত খরচ হচ্ছে, কোথায় করলে ডেভেলপমেন্টটা আরও ভালো হবে, ঠিক আছে? তা এটা আর ডিমান্ডটা জানালে তাহলে মানুষের চিন্তা ভাবনা, মানুষ কোনটার ওপর প্রায়োরিটি দিচ্ছে, ফুডের ওপর এবং নন ফুডের ওপর কোনটা প্রায়োরিটি রয়েছে সেইটার ওপর সবাই জানবে, এবং গভর্নমেন্টেরও সেটা সুবিধা হবে। কেন গভর্নমেন্টের সুবিধা হবে? গভর্নমেন্ট যে সমস্ত স্কিম বা পলিসিগুলো দিচ্ছে তাতেও কিন্তু হেল্প হবে, সেখানে সেই অনুযায়ী স্কিমগুলো চালু করতে পারবে। ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো, খুব সুন্দরভাবে বলে দিলাম।
3 নম্বর যে নিউজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পিএম নরেন্দ্র মোদী রিসিভস লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড। ঠিক আছে, পেইং ট্রিবিউট টু দ্য লেট লতা মঙ্গেশকর, পিএম নরেন্দ্র মোদী অন সানডে সেড। এটা এক মানে ওয়ান ডে নিউজেই কোশ্চেন হিসেবে আসবে, কিন্তু আমি একটুখানি জাস্ট বলে দিচ্ছি, তোমরা শোনো। পেইং ট্রিবিউট টু দ্য লেট, উনি তো মারা গেছেন, লেট লতা মঙ্গেশকর, PM নরেন্দ্র মোদী on Sunday said she was India's cultural ambassador who left an indelible imprint in the world of music over her nearly 8-decade long career. এই 8 decade লং ক্যারিয়ারে তিনি ভারতকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন তার নিজস্ব মিউজিকের মাধ্যমে, সেটা অবিস্মরণীয়। ঠিক না? মিস্টার মোদি ওয়াজ স্পিকিং অ্যাট সন্মুখানন্দা, একটা হল আছে মুম্বাইতে, সেটা হচ্ছে সন্মুখানন্দা, ওয়ার হি রিসিভড দ্য ফার্স্ট লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড instituted in memory of the legendary singer who passed away in the February this year, aged, কত বয়স ছিল? 92 বছর বয়স ছিল ওনার। এই হচ্ছে নিউজটা। ওকে বন্ধুরা, চল এবার এডিটোরিয়ালে আসছি। এডিটোরিয়াল আছে 4টে আছে এবং খুব ভালো করে বুঝতে হবে তোমাদেরকে। দেখো, প্রথম এডিটোরিয়াল আসছে আন্ডারস্ট্যান্ডিং দ্য অলগা টেলিস জাজমেন্ট। ঠিক যেমন এই রিসেন্টলি ঘটনা ঘটেছিল জাঙ্গিরপুরে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেটারই একটা মিল পাওয়া যায়। আন্ডারস্ট্যান্ডিং দ্য অলগা টেলিস জাজমেন্ট, সেটা হয়েছিল অনেকদিন আগে। দেখো শোনো, দ্য অলগা টেলিস ভার্সেস বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন জাজমেন্ট হয়েছিল 1995 সালে। রুলড দ্যাট ইভিকশন অফ পেভমেন্ট ডুয়েলার্স, যে সমস্ত পথে ঘাটে শুয়ে থাকে পেভমেন্ট ডুয়েলার্স, ইউজিং আনরিজনেবল ফোর্স উইদাউট গিভিং দেম আ চান্স টু এক্সপ্লেন ইজ আনকনস্টিটিউশনাল। ইট ইজ আ ভায়োলেশন অফ দেয়ার রাইটস টু লাইভলিহুড। আগে একটু ভালো করে শুনে নাও কী ব্যাপারটা আছে, তারপর আমি ডিটেলসে এগোচ্ছি। 1985 সালে ওলগা টেলিস এবং বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা জাজমেন্ট আছে এবং তার উপরে কোর্ট বলেছিল যে এটা আনরিজনেবল, যে জোর করে উচ্ছেদ করে দেওয়া। ওরা তো নিজেদের মতন ওইখানে পেভমেন্টের উপর যদি শুয়ে থাকে এবং সেখানে তারা ব্যবসা ছোটো ছোটো ব্যবসা খুলেছে, ঠিক আছে, তারা নিজেদের জীবিকা নির্বাহ করছে, তাদের নিজেদের পেট চালাচ্ছে, আর সেখানে যদি এরকমভাবে জোর করে কোনো রকম আনরিজনেবল এবং তাদের কাছ থেকে তাদেরকে কোনো রকম চান্স না দিয়ে বা তাদের কাছ থেকে কেন সেটা এক্সপ্লেন কিছু না শুনে যদি উচ্ছেদ করে দেওয়া হয়, সেটা কিন্তু ভায়োলেট হচ্ছে এবং অ্যাকচুয়াল সেটা হচ্ছে আনকনস্টিটিউশনাল। ইট ইজ আ ভায়োলেশন অফ দেয়ার রাইটস টু লাইভলিহুড। ক্লিয়ার বন্ধুরা? দ্য কেস স্টার্ট হয়েছিল 1981 সালে, when the state of Maharashtra and Bombay Municipal Corporation decided করেছিল that pavement and slum dwellers in Bombay city should be evicted, উচ্ছেদ করা হবে, and deported, ওখান থেকে সরিয়ে দেওয়া হবে ওদেরকে, deported to their respective places of origin, অন্য যে জায়গায় আছে বা যেখান থেকে ধরো ওরা এসছিল বা ওখানে এসে থেকেছে সেইখানে তাদেরকে সরিয়ে দেওয়া হবে, অর প্লেসেস আউটসাইড দ্য সিটি অফ বোম্বে। ঠিক আছে বন্ধুরা? দ্য কোর্ট হ্যাড emphatically objected to authorities treating pavement dwellers as mere trade process. Pavement dwellers managed to find a habitat in places which are mostly filthy, ওইসব জায়গায় রয়েছে, আউট অফ শেয়ার হেল্পলেসনেস, একদম হেল্পলেসনেস, কোনো রকম তাদের কোনো হেল্প নেই, তাও সেইখানে তারা রয়েছে আর সেই জায়গা থেকে তাদের উচ্ছেদ করেছে। এইটা একটা আনকনস্টিটিউশনাল, সেটাই বারবারই বলছে। ইট ইজ নট অ্যাজ ইফ দে হ্যাভ আ ফ্রি চয়েস টু এক্সারসাইজ অ্যাজ টু ওয়েদার টু কমিট অ্যান এনক্রোচমেন্ট অ্যান্ড ইফ সো ওয়্যার, তাদেরকে এইরকমভাবে উচ্ছেদ করা হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে সেই সিচুয়েশনটা দেখা যাচ্ছে বর্তমানে, সেই জেসিবি যে বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে জাহাঙ্গীরপুরে, পুরো ওইখানে একই সিচুয়েশন তৈরি হয়েছে। দেখো এবার এই যে
আন্ডারস্ট্যান্ডিং অফ ওলগা টেলিস জাজমেন্টটা একটুখানি বলি, ভালো করে শোনো। আর 37 years old কনস্টিটিউশনাল বেঞ্চ বসেছিল জাজমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট, হুইচ হেল্ড দ্যাট pavement dwellers are different from trespassers, may become a game changer in the Jangirpur case. দেখো, অ্যাপেক্স কোর্ট ruled that pavement dwellers live on filthy footpaths out of sheer helplessness and not with the objective of offending, insulting তাদেরকে এটা করা হচ্ছে, intimidating or annoying anyone. They live and earn on footpaths because they have small jobs in the city and there is nowhere else to live. তাদের আর কোনো জায়গায় যাওয়ার জায়গাই নেই, তারা বাধ্য হয়ে সেখানে এসে ছোটোখাটো একটা ব্যবসা খুলেছে এবং সেখানেই থাকছে, তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছিল। হোয়াট ইজ দ্য ওলগা টেলিস জাজমেন্ট? কি ছিল একটুখানি শুনে নাও। দ্য জাজমেন্ট ওলগা টেলিস অ্যান্ড দ্য বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন ইন 1985, 5 জাজমেন্ট বসেছিল। 5 জাজমেন্ট লেড বাই দ্য চিফ জাস্টিস, তখনকার চিফ জাস্টিস ছিল ইন ইন্ডিয়া ওয়াইভি চন্দ্রচূড়, ঠিক আছে। agrees that pavement dwellers to occupy public spaces unauthorized, ঠিক আছে, এটা কিন্তু আনঅথরাইজড করা হচ্ছে, মানে তিনিও সে বলেছেন যে পেভমেন্ট ডুয়েলার্স যেটা তারা এখানে পাবলিক স্পেসে যে বসবাস করছে সেটা কিন্তু আনঅথরাইজড। কিন্তু হাউ এভার দ্য কোর্ট মেনটেন দে শুড বি গিভেন আ চান্স, তাদেরকে চান্স দেওয়া উচিত ছিল, টু বি হার্ড, তাদের সম্বন্ধে জানার যে কি জন্য এরকম করেছে, অ্যান্ড আ রিজনেবল অপরচুনিটি টু ডিপোর্ট, ঠিক আছে, তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে কেন, এবং সেই জায়গাটায় তাদেরকে শুনতে হবে। বিফোর ফোর্স, মানে তাদেরকে এই যে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, জোর করে ওখান থেকে জোর করে অন্য জায়গায় উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, এই ফোর্সফুলি না করে আগে তাদের কাছ থেকে সব কিছু জানতে হবে, সেই ব্যাপারটাই তুলে ধরা হয়েছিল। ওয়ান মেজর কোয়েশ্চেন ওয়াজ whether eviction of a pavement dwellers would amount to depriving him or her of their livelihood guaranteed under Article 21 of the Constitution. এর আগেও অনেকবার নিউজে এসেছিল এবং রিসেন্ট নিউজে এসছে, আর্টিকেল 21-এ বলা হয়েছে যে জোর করে কাউকে উচ্ছেদ করা উচিত নয়, অফ এ পেভমেন্ট ডুয়েলার্স উড অ্যামাউন্ট অফ ডিপ্রাইভিং হিম অর হার অফ দ্য লাইভলিহুড, রাইট টু লাইভলিহুড যেটা আছে গ্যারান্টিড আন্ডার দ্য আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন। তাহলে বোঝা যাচ্ছে অ্যাকচুয়াল যে ফোর্সফুলি কাউকে হটানো উচিত না, তাদের কাছ থেকে জানতে হবে, তাদেরকে চান্স দিতে হবে। সুপ্রিম কোর্ট রিসাউন্ড দ্যাট eviction using unconstitutional force without giving them a chance to explain, তাদের কাছে কিছু যদি না জানা হয় এটা হচ্ছে আনকনস্টিটিউশনাল। পেভমেন্ট ডুয়েলার্স টু হ্যাভ দ্য রাইট টু লাইফ অ্যান্ড ডিগনিটি, তাদেরও লাইফ ডিগনিটি আছে, তারাও মানুষ। দ্য রাইট টু লাইফ ইনক্লুডেড দ্য রাইট টু লাইভলিহুড, ঠিক আছে বন্ধুরা। দে আর্ন আ মেগ্রি লাইভলিহুড বাই লিভিং অ্যান্ড ওয়ার্কিং অন দ্য ফুটপাথস, তারা ছোটোখাটো একটা জীবনযাপন তৈরি করছে, তাও সেটা কেড়ে নেওয়া হচ্ছে, লিভিং অ্যান্ড ওয়ার্কিং অন দ্য ফুটপাথস। আর ওয়েলফেয়ার স্টেট, একটা ওয়েলফেয়ার স্টেট আরও কিছু বলেছেন, তা ওয়েলফেয়ার স্টেটের কোনো রকম এটা উচিতই না, ইটস পাওয়ার টু ইভিকশন অ্যাজ আ মিনস টু ডিপ্রাইভ পেভমেন্টস ডুয়েলার্স অফ দ্য লাইভলিহুড, মানে একটা ওয়েলফেয়ার স্টেট অ্যান্ড ইটস অথরিটিস শুড নট ইউজ ইটস পাওয়ার, মানে পাওয়ারটাকে ভুলভাবে ইউজ করা উচিত না, অফ ইভিকশন অ্যাজ আ মিনস টু ডিপ্রাইভ পেভমেন্ট ডুয়েলার্স অফ দেয়ার লাইভলিহুড। এবার ব্যাপারটা বলছে, একটা কোশ্চেন উঠে আসে, মন দিয়ে শুনবে, হোয়াট লেড টু দ্য জাজমেন্ট। দেখো, সামটাইম ইন 1981 the state of Maharashtra and the Bombay Municipal Corporation decided that the pavement and the slum dwellers in Bombay city should be evicted and deported to their respective places of origin or places outside the city of Bombay, যেটা একটু আগেই বললাম। Some demolitions দেখা গেছে এখানে were carried out before the case was brought to the Bombay High Court by the pavement dwellers। এবার যখন ওই সিচুয়েশনটা হয়েছিল তখন এবার বোম্বে হাইকোর্টে সেটা কথাটা উঠেছিল, বাই পেভমেন্ট ডুয়েলার্স রেসিডেন্টস অফ স্ল্যামস অ্যান্ড অ্যাক্রস দ্য সিটি, এনজিওস এসছিল, জার্নালিস্ট, while they considered that they did not have any fundamental rights to put up huts
or on pavements or public road. The case came up before the Supreme Court on larger question of law. না কেন এরকম করা হবে? তাদেরও একটা ক্ষমতা আছে, তাদেরও একটা লাইফ রাইট টু লিভলিহুড আছে, রাইট টু লাইফ আছে, সেটাও চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু স্টেট গভর্নমেন্ট, এটা মহারাষ্ট্রের স্টেট গভর্নমেন্টের, সেখান থেকে নিজেদেরকে মানে আটকানোর চেষ্টা করছিল, বাঁচানোর চেষ্টা করছিল। কীভাবে দেখো বলে, দ্য স্টেট গভর্নমেন্ট, দ্য কর্পোরেশন কাউন্টার্ড দ্যাট পেভমেন্ট ডুয়েলার শুড বি স্টপড। স্টপড, এই ESTOPPED, স্টপড কথাটা একটা কনস্টিটিউশনাল টার্ম। দেখো, স্টপেল ইজ আ জুডিশিয়াল ডিভাইস, ক্লিয়ার বন্ধুরা, where by a court may prevent or stop a person from making assertions. ক্লিয়ার? এটা বলেছে কোর্টকে আটকানো দরকার ছিল, এরা নিজেদেরকে বলছে কোর্টকে আটকানো দরকার ছিল। দে ক্যান নট ক্লেম এনি ফান্ডামেন্টাল রাইটস টু এনক্রোচ অ্যান্ড পুট আপ হার্টস অর পেভমেন্টস। পেভমেন্টসের ওপর, মানে ওই যে পেভমেন্ট থাকে, ওই রাস্তার যে পাশে যে অংশটা, সেখানে পেভমেন্ট থাকে, সেই পেভমেন্টের ওপর তারা যদি হাট তৈরি করে, বাড়ি তৈরি করে, সেটা মানে পাবলিকদের অনেক প্রবলেম তৈরি হয়। অর পাবলিক রোডস ওভার হুইচ দ্য পাবলিক হ্যাজ আ রাইট টু ওয়ে। তাদের তো একটা রাস্তা, এই রাস্তার ওপরে কোনো রকমভাবে তারা তৈরি করতে পারে না, ঠিক আছে? এটা স্টেট গভর্নমেন্টের যে ব্যাপারটা ছিল। কিন্তু হাউ ডিড, একটা আবার কোয়েশ্চেনে উঠে আসে, হাউ ডিড দ্য সুপ্রিম কোর্ট রুল? সুপ্রিম কোর্ট কি বলতে চাইছে এখানে? দ্য রাইট টু লিভলিহুড ওয়াজ অ্যান ইন্টেগ্রাল কম্পোনেন্ট অফ দ্য রাইট টু লাইফ। ঠিকই, দেয়ার ক্যান বি নো এস্টপেল এগেনস্ট দ্য কনস্টিটিউশন। দে ক্যান কাম টু কোর্ট টু অ্যাসার্ট দেয়ার রাইটস। তাদের ক্ষমতা আছে। গিভ দেম অপরচুনিটি, এক্সপ্রেস দেম, নিড কনভারসেশন, নো কনভারসেশন। যদি কনভারসেশন নাই হয়, এই রকম করে না বলে হঠাৎ করে তাদের জায়গাগুলো ভেঙে দেওয়া, তাদেরকে সেখান থেকে উৎখাত করে দেওয়া, এটা একটা কনস্টিটিউশন রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেট করছে। দ্য কোর্ট নোটেড ইভেন ট্রেসপাসার্স শুড নট বি ইভিক্টেড বাই ইউজিং ফোর্স গ্রেটার দেন what is reasonable and appropriate. What is more, the court, he said, a trespassers should be assured given a reasonable opportunity to depart before force is used to expel him. ঠিক না? তা এই হচ্ছে সিচুয়েশন, কেন সেখান থেকে উৎখাত করা হবে, এটা কোর্টেরও বক্তব্য, ঠিক আছে? তা এই হচ্ছে এডিটোরিয়াল। এটা নিয়ে আরও কিছু হয়তো যদি খবর আসে, সেটা পরবর্তী নিউজে আবার জানা যাবে। এবার আমি পরবর্তী যে এডিটোরিয়াল আছে সেটাতে যাচ্ছি। দেখো কি লেখা আছে, টুয়ার্ডস আ রেজলিউশন অফ অরুণাচল আসাম বর্ডার ডিসপুট। দেখো, এই বর্ডার ডিসপুট নিয়ে বারবার নিউজে আসছে। হোয়াট ইজ দ্য হিস্ট্রি বিহাইন্ড দ্য বাউন্ডারি ইস্যু বিটুইন টু স্টেটস? হাউ দে প্ল্যান টু সেটেল ইট? দেখো, অরুণাচল প্রদেশের চিফ মিনিস্টার যিনি হলেন প্রেমা খান্ডু and his Assam counterpart Hemanta Biswa Sharma have decided to form district level committee তৈরি করতে for setting their interstate boundary disputes. ওকে বন্ধুরা, এবার একটা জিনিস শোনো, কি হয়েছে একটু ইস্যুটা শুনে নাও। The issue started with 1951 report, 1951 সাল হিস্ট্রি, which transferred 3,648 স্কোয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার অফ দ্য প্লেন এরিয়া, কোথায়? বালিপাড়া অ্যান্ড সাদিয়া ফুট হিলস টু দ্য দারাং অ্যান্ড লখিমপুর ডিস্ট্রিক্ট অফ আসাম। কিন্তু অরুণাচল প্রদেশ ক্লেম করছে দ্য ট্রান্সফার ওয়াজ ডান উইদাউট কনসাল্টিং ইটস ট্রাইবস হু হ্যাড কাস্টমারি রাইটস ওভার দেয়ার ল্যান্ডস। তাদের কিন্তু একমাত্র ওদেরই ক্ষমতা আছে, কিন্তু তাদেরকে না জানিয়ে এটা ট্রান্সফার করা হয়েছে। দ্য টু স্টেটস হ্যাভ ডিসাইডেড টু ফর্ম 12 কমিটিস ইনভলভিং দ্য ডিস্ট্রিক্ট শেয়ারিং দ্য বাউন্ডারি ইন অর্ডার টু কেম আপ উইথ আ সলিউশন। ওকে বন্ধুরা, দেখো আমাদের দেশে শুধু এইটাই ডিসপুট না, আরও অনেক ডিসপুট আছে, এগুলো শোনো একটু ভালো করে।
দেখো আসাম অরুণাচল প্রদেশের ডিসপুট তো আছে, যেটা এক্ষুনি আলোচনা করলাম। আসাম নাগাল্যান্ড আছে, মেরাপানি বলে একটা জায়গা আছে, মিরাপানি নামটা, আর স্মল ভিলেজ, ঠিক আছে, সেটা হচ্ছে আসাম গোলাঘাট ডিস্ট্রিক্টের প্লেনে অবস্থান করছে, সমতল এলাকায়। সেটা কবে থেকে 1960 থেকে ভায়োলেন্ট ক্লাস হয়ে আসছে আসাম নাগাল্যান্ডের। আসাম মেঘালয়, যেটা রিসেন্ট উঠে এসেছিল। হরিয়ানা হিমাচল প্রদেশ, ডিসপুট ওভার পারওয়ানা রিজন, হরিয়ানা হিমাচল প্রদেশ, যেটা হচ্ছে হুইচ লাইস নেক্সট টু দ্য পঞ্চকুলা ডিস্ট্রিক্ট অফ হরিয়ানা। পঞ্চকুলা ডিস্ট্রিক্টে হরিয়ানার ওখানে অবস্থান করছে পারওয়ানু ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এছাড়াও সব থেকে বড় যে ক্লাসটা আসছে মহারাষ্ট্র কর্ণাটক। দেখো কর্ণাটকে আমরা জানি বেলগাঁও ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে, যেখানে মহাত্মা গান্ধী 1924 সালে প্রেসিডেন্ট হয়েছিলেন আইএনসির, বেলগাঁও কর্ণাটক। কিন্তু তখন কি হয়েছিল একটু শুনে নাও। বলছে যে মহারাষ্ট্রিয়ান বলছে যে ওটা আমাদের এলাকা, কারণ ওখানে মারাঠির সংখ্যা বেশি। আবার কর্ণাটকরা বলছে এখানে কানাডা স্পিকিং লোকের সংখ্যা বেশি, এই নিয়ে ডিসপুট হচ্ছে, এটা আমার ওটা আমার। কিন্তু এই জিনিসটা মনে রাখো, দ্য এরিয়া ইউজ টু বি পার্ট অফ বোম্বে প্রেসিডেন্সি ফ্রম দ্য টাইম অফ ব্রিটিশার্স। এই ব্রিটিশার্সদের জন্য এই ঘটনাটা ঘটেছে। বাট ওয়াজ ইনক্লুডেড ইন কর্ণাটক। তারা কী করেছিল, কর্ণাটকে সেটা ইনক্লুড করে দিয়েছিল আফটার স্টেটস রিঅর্গানাইজেশন এক্সারসাইজ। কত সাল, 1956 সালে। এছাড়াও কি ডিসপুট আছে, আসাম মিজোরাম। নর্থ ইস্ট ডিসপুট যে প্রবলেম, যদি এই প্রবলেমগুলো না ঠিকঠাক হয় তাহলে ইস্টার্ন ওয়ার্ল্ডের সঙ্গে এরা যুক্ত হতে পারছে না, ঠিক আছে, অনেক ডেভেলপমেন্টের থেকে যায়, ইনকমপ্লিট থেকে যায়। আচ্ছা, আমাদের নর্থ ইস্টার্ন রিজিয়নের যে সমস্ত স্টেটগুলো আছে একটুখানি বলে নিই, যেহেতু কথাটা উঠেছে। দেখো সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম। এইগুলো হচ্ছে ইন্ডিয়ার খুব ইম্পর্টেন্ট জায়গা। কারণ হচ্ছে, প্রথম কথা শোনো, ন্যাচারাল রিসোর্সেস আছে, ট্যুরিজম আছে, আমি একটু স্পেসিফাই করে বলছি, ইকোনমিক সিগনিফিকেন্স তো হয়েছে এখানে। 34% কান্ট্রিজ ওয়াটার রিসোর্স হয়, এবং অলমোস্ট 40% অফ ইন্ডিয়াস হাইড্রো পাওয়ার পোটেনশিয়াল তৈরি হয়। তাছাড়া সিকিম হচ্ছে ফার্স্ট অর্গানিক স্টেট। কালচারাল সিগনিফিকেন্স আছে সেখানে, হর্নবিল ফেস্টিভ্যাল হয় নাগাল্যান্ডের, আর পাং লাসবোল অফ সিকিমে এই সেরিমনি, এই কালচারাল ফেস্টিভ্যাল হয়, ক্লিয়ার। এছাড়াও ট্যুরিজম পোটেনশিয়াল আছে, অনেক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তৈরি হয়েছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে আসামে অবস্থান করছে, মানস, দিব্রু সৈখা সব আসামে, নামধাপা অরুণাচল প্রদেশে অবস্থান করছে। আচ্ছা, বালপাক্রাম অবস্থান করছে মেঘালয়তে, কেবুল লামজাও মণিপুর, কাঞ্চনজঙ্ঘা সিকিম, আর ইনটাঙ্কি নাগাল্যান্ডে অবস্থান করছে। এগুলো সব জানতে হবে। গভর্নমেন্ট এই জন্য কী ইনিশিয়েটিভ নিয়েছে, মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, যেটা 2001 এবং কেম ইনটু ফোর্স হয়েছিল 2004-এ, ঠিক আছে। আমি সব বলছি, ডিটেলসগুলো ভালো করে শোনো। আন্ডার ভারত মাতা পরিযোজনা, ঠিক আছে, এটা হয়েছিল আন্ডার রোড কনস্ট্রাক্ট অ্যাপ্রুভড। দ্য নর্থ ইস্ট হ্যাজ বিন কেপ্ট অ্যাজ আ প্রায়োরিটি অ্যাজ আ আন্ডার অফ উড়ে দেশ কা আম নাগরিক, যেটা হচ্ছে সাধারণ মানুষরা যাতে নিজেদের অ্যাফোর্ডেবল অ্যামাউন্টের মধ্যেও তারা প্লেনে চাপতে পারবে, ঠিক আছে। তার হচ্ছে কালাদান মাল্টি প্রজেক্ট, হ্যাঁ মডেল প্রজেক্ট, যেটা হচ্ছে মায়ানমারের সঙ্গে, এবং বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার করিডর তৈরি হয়েছে, সব কানেক্টিভ প্রজেক্টে তৈরি হয়েছে। এছাড়াও হয়েছে নর্থ ইস্টার্ন রিজিয়ন ভিশনও হয়েছে 2020। তা এত কিছু তথ্য তোমাদেরকে বলছি, অনেক কাজে লাগবে, বারবার শোনো দেবে এবং খুবই ভালো লাগবে, এবং এগুলো খুব হেল্পফুল। ওকে বন্ধুরা, এরপর যে 6 নম্বর নিউজটা, সেটা হচ্ছে ফ্লাউন্ডারিং পোলিও ইরেডিকেশন। ইন্ডিয়া তো 2014 সালে তো তকমা পেয়েও গিয়েছিল যে ইন্ডিয়া হচ্ছে ইরেডিকেশনে মানে পুরোপুরি পোলিও মুক্ত। কিন্তু সিচুয়েশনটা কি এসছে একটু শোনো। ইন্ডিয়া টু ফেস ইনর্মাস ইম্প্যাক্ট ইন কেস অফ PV3 আউটব্রেক। এবার শুনে নাও ভালো করে। The recent news of wild polio virus type 1
WPV1 in Malawi imported from the Pakistan, and a polio outbreak in Israel caused by circulating vaccine derived poliovirus type 3 CVDPV3, ঠিক আছে, এইটাই এই টাইপ 3 CVDPV3 are visible sign of floundering polio eradication. When a virus in oral polio vaccine de-attenuated by mutations, acquiring transmission efficiency and neurovirulence, it is called VDPV, ঠিক আছে। তা এই সিচুয়েশনে দাঁড়িয়েছে যে এই CVDPV এই স্ট্রেনটা দেখা যাচ্ছে। এবার যেহেতু পোলিও কথাটা উঠে এসছে, কথাটা পোলিও সম্বন্ধে একটু শুনে নাও ভালো করে। পোলিও হচ্ছে একটা ডেডলি ভাইরাল ইনফেকশন ডিজিজ দ্যাট অ্যাফেক্টস নার্ভাস সিস্টেমে অ্যাফেক্ট করে। 3 রকম ট্রেডস দেখা যায়, ট্রেন্ডস, যেটা হচ্ছে ওয়াইল্ড পোলিও ভাইরাস টাইপ 1, ওয়াইল্ড পোলিও ভাইরাস টাইপ 2 আর ওয়াইল্ড পোলিও ভাইরাস টাইপ 3। এই 3 রকম স্ট্রেন যেটা খুব ডেডলি এফেক্ট করতে পারে, এমনকি প্যারালাইসিস করতে পারে, ইভেন একটা মানুষ মারা যেতেও পারে, জেনেটিক অর ভিরোলজিক্যাল ডিফারেন্সেস তৈরি করে। স্প্রেডটা কিভাবে হয়? ভাইরাস ইজ ট্রান্সমিটেড বাই দ্য পার্সন টু পার্সন থ্রু ফেশিয়াল ওরাল রুটস আর ওয়াটার অর ফুড কন্টামিনেটেড, মানে কেউ ধরো খাচ্ছে, সেখান থেকে কেউ কিছু খেলো, এই ওয়াটার এবং ফুড কন্টামিনেটেড ফলেও হয়। লার্জলি অ্যাফেক্টস চিলড্রেন, এটা কাদের ক্ষেত্রে বেশি হয়? 5 বছরের নিচে যে সমস্ত বাচ্চা। দ্য ভাইরাস মাল্টিপ্লাইজ ইন দ্য ইনফেকশন ইন দ্য ইন্টেস্টাইন ফ্রম হোয়ার ইট ক্যান ইনভেড দ্য নার্ভাস সিস্টেম অ্যান্ড ক্যান কজ প্যারালাইসিস, এবং সেখান থেকে নার্ভাস সিস্টেমে এফেক্ট করে এবং প্যারালাইসিসও হতে পারে। সিমটম কি? মোস্ট পিপল উইথ পোলিও ডু নট ফিল সিক, মানে সাধারণভাবে বোঝা যাবে না কিন্তু সে সিক মানে আছে, কিন্তু ভেতর ভেতর যে ফিভারটা, টায়ার্ডনেস, নৌসিয়া এবং হেডেক এবং গোটা শরীরে কিন্তু পেন দেখা যায়, বিশেষ করে পা হাতে এইসব ব্যথা হয়, মাথা। রেয়ার কেস দেখা যায়, এবং কি দেখা যায়? যে মাসল ফাংশন দেখা যাচ্ছে, প্যারালাইসিস হয়, ফ্যাটিক হয়, সামটাইমস প্যারালাইসিস হয়ে যায় এবং সেখান থেকে ব্রেনে এফেক্ট হয়, ডেথও হয়ে যেতে পারে। প্রিভেন্ট কী করা যায়? ইমিউনাইজেশন করতে হবে। ওরাল পোলিও ভ্যাকসিন যেগুলো নেওয়া হচ্ছে, ইট ইজ গিভেন ওরালি অ্যাজ আ বার্থ ডাজ ফর বার্থ ডোজ ফর institutional derivatives, then primary 3 doses at 6, 10 and 14 weeks, 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ অন্তর অন্তর নিতে হবে। অ্যান্ড 1 ডোজ, একটা ডোজ নিতে হবে 16 থেকে 24 মাসের মধ্যে, একটা ভাইটাল ডোজ যেটা। আর কি? ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন IPV, it is introduced as an additional along with the 3rd dose of DPT, ডিপথেরিয়া, এবং এইটার একটা হেল্প হবে যে অ্যাডিশনাল 3rd ডোজের যেটা হচ্ছে ডিপথেরিয়া, পারটিউসিস অ্যান্ড টেটানাসের ক্ষেত্রে আন্ডার দ্য ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। এবার কি হয়েছে, যেটা আমি অনেকক্ষণ আগেও বলেছি, এখন প্রথমেই, যে WHO 2014 সালে বলে দিয়েছিল ইন্ডিয়া পোলিও ফ্রি, যেহেতু 3 বছর টানা দেখেছিল 0 কেস এসছে। গ্লোবাল পোলিও ইরেডিকেশন ইনিশিয়েটিভ কি নিয়েছে? দেখো 1988 সালে গ্লোবাল পোলিও ইরেডিকেশন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ন্যাশনাল গভর্নমেন্টের মাধ্যমে। 80% লোক পোলিও ফ্রি, ঠিক আছে। 1.5 চিলড্রেন ডেথ প্রিভেন্ট করেছে through the systematic administration of vitamin A during the polio immunization activities, ঠিক আছে। আর কোন দিনটা পালন করা হয়? 24শে অক্টোবর অ্যাওয়ার করা হয় প্রত্যেকটা মানুষকে ফাইট এগেনস্ট দিস ভাইটাল ডিজিজ। ইন্ডিয়ার কি ইনিশিয়েটিভ সেখানে? পালস পোলিও প্রোগ্রাম, ওরাল পোলিও দেয় এখানে। 2 নম্বর হচ্ছে মিশন ইন্দ্রধনুষ 2.0 নেশন ওয়াইড ইমিউনাইজেশন ড্রাইভ, যেটা 2019-20 অনেকবার নিউজে এসেছিল। স্কুলের যে বাচ্চাদের এবং 5 বছরের নিচে সবসময় এটা মিশন ইন্দ্রধনুষ 2.0। এবং 3 নম্বর হচ্ছে তোমার ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম,
যেটা 1985 সালে শুরু হয়েছিল। তা এইগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। দেখা যাক এরপর আরও কি নিউজ আসে এ ব্যাপারে। তা পোলিওটা সম্বন্ধেও বললাম, আশা করি তোমরা ভালো বুঝতেই পেরেছো। আমি ধীরে সুস্থে আলোচনা করছি, ঠিক আছে। লাস্ট যে এডিটোরিয়ালটা এসছে সেটা হচ্ছে ডেমোলাইজিং দ্য রুল অফ ল। তা ডিমোলাইজিং যে রুল অফ ল যেটা এসছে সেটা কিছুদিন আগেও আবার নিউজে এসেছিল, যেটা একটু রিপিট আলোচনাও করে দিই। দেখো বুলডোজার, যে আশা করি তোমরা ভিডিওটা দেখেছো, আর যদি না দেখে থাকো অবশ্যই দেখো। প্রত্যেক দিনের ভিডিও খুবই হেল্পফুল, ঠিক আছে বন্ধুরা। দেখো বুলডোজার, যেটা জেসিবি বুলডোজার, যেটা ইউকে বেস, আগের দিনও আলোচনা হয়েছিল, যে সেই বুলডোজার নিয়েও আলোচনা হয়েছে যে কি হচ্ছে, যে এটা ব্রুটালি মানুষদের ঘর বাড়ি, এমনকি সরকারি এলাকার মধ্যে যে যারা দোকানপাট করেছে তাদের ওখান থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, সেখান থেকে দোকানগুলো ভেঙে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তা সেই নিউজটা এসছে এবং সেটাকেই অথার আজকেও তুলে ধরেছে কিছুটা অংশ, একটু শুনে নাও। ডিমোলাইজিং দ্য রুল অফ ল কি? দেখো, রাইট টু অ্যাডিকুয়েট হাউস, it is not only the fundamental right recognized under the Article 21 of the Indian Constitution, ঠিক না, Article 21 ভায়োলেট করছে, আজকে ওই নিউজটা কিছুটা বলেছি। It is also well documented right under the international human rights law framework which is binding on India. For instance, আর কি Article 25 এ কি বলা হয়েছে? Universal Declaration of Human Rights, UDHR, Universal Declaration of Human Rights কি বলেছে? Everyone has the right to a standard of living, প্রত্যেকের অধিকার আছে স্ট্যান্ডার্ড অফ লিভিং বিলং করা, অ্যাডিকুয়েট ফর দ্য হেলথ অ্যান্ড ওয়েল বিং অফ হিমসেলফ অ্যান্ড অফ হিজ ফ্যামিলি ইনক্লুডিং ফুড, ক্লথিং, হাউসিং অ্যান্ড মেডিসিনাল কেস। সব দিক থেকে তার অধিকার আছে, সব কিছু তার নেওয়ার অধিকার আছে, এটা তাদের রাইটের মধ্যে পড়ে। রাইট হিজ ফ্যামিলি ইনক্লুডিং ফুড, ক্লথিং, হাউস অ্যান্ড মেডিসিনাল, সব দিক থেকে নেওয়ার অধিকার আছে। এছাড়াও লাইকওয়াইজ 11.1 of the International Covenant on Economic, Social and Cultural Rights এ কি বলা হয়েছে? আমি ফুল ফর্মটা বলছি, অ্যাব্রিভিয়েশন না দেওয়ার কিছুই নেই, এগুলো ভালো করে শোনো। ICESCR এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, recognizes the right of everyone to an adequate standard of living for himself and his family, নিজেরও এবং নিজের ফ্যামিলিরও, ইনক্লুডিং কি থাকবে? অ্যাডিকুয়েট ফুড, ক্লদিং অ্যান্ড হাউজিং অ্যান্ড টু দ্য কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অফ লিভিং কন্ডিশনস। ক্লিয়ার বন্ধুরা? এছাড়াও আর্টিকেল 12 UDHR এ কি বলা হয়েছে? একটু আগে বলেছি, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, নো ওয়ান শ্যাল বি সাবজেক্টেড টু আরবিট্রারি ইন্টারফারেন্স, কেউ জোর জবরদস্তি ফোর্সফুলি সেইটাকে তাকে উচ্ছেদ করতে পারবে না, তার জীবনে ইন্টারফেয়ার করতে পারবে না। উইথ হিজ প্রাইভেসি, ফ্যামিলি, হোম অর কোরেসপন্ডেন্স উইথ হিজ প্রাইভেসি, ফ্যামিলি, হোম, ঠিক আছে, নট টু অ্যাটাক আপন হিজ অনার অ্যান্ড রেপুটেশনস। ওকে বন্ধুরা, তাদের অনার এবং রেপুটেশনে যখন তখন যে কোনো সময় ইন্টারফেয়ার করা উচিত নয় বা এটা করতে পারবে না, যেটা আর্টিকেল 12 ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে দেওয়া আছে। এছাড়াও আর্টিকেল 17 কি দেওয়া আছে? সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, ICCPR এর। দ্য অফিস অফ দ্য হাই কমিশনার অফ হিউম্যান রাইটস, এটাও অ্যাব্রিভিয়েশন ইম্পর্টেন্ট, ওয়ান ডে এক্সাম, OHCHR, দ্য অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, কমনলি নোন অ্যাজ দ্য ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস অফিস, এটাকে কমনলি নোন হিসেবে ধরা হয়, মানে বলা হয় ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস অফিস, হুজ ম্যান্ডেট টু প্রমোট, তার কি সে কি কাজ করে, এই সংস্থা কি কাজ করে? ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস অফিস, টু প্রমোট অ্যান্ড প্রোটেক্ট হিউম্যান রাইটস, প্রোটেক্ট করে, গ্যারান্টিড আন্ডার ইন্টারন্যাশনাল ল। ওকে বন্ধুরা, তা এক কথা বলতে গেলে এই যে বুলডোজার দিয়ে যে ভেঙে দেওয়া হচ্ছে বা উচ্ছেদ করা দেওয়া হচ্ছে, তার আগে তাদের সঙ্গে কনভার্স করা দরকার, ঠিক আছে। অথর এখানে সে ব্যাপারটা তুলে ধরেছে এবং ওই জন্যই আজকে এই নিউজটা এসছে, ডিমোলাইজিং দ্য রুল অফ ল। ওকে বন্ধুরা, তাহলে আজকে এত অবধি।
আজকে কেমন লাগলো তোমাদের বন্ধুরা আমাকে জানাবে, তোমরা কমেন্ট করো, যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানাও, এবং প্রত্যেক দিনের নিউজ, প্রত্যেক দিন ইম্পর্টেন্ট নিউজ আমি নিয়ে আসি, মন দিয়ে শুনবে, খুবই কাজে দেবে। ওকে বন্ধুরা, তা আমার এই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ট্যাপ করো যাতে অতি সত্বর তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিও। বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে ওরাও এই বেনিফিটটা নিতে পারে। তাহলে আজ আসি, টাটা বন্ধুরা, বাই বাই, সায়নারা।